আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর অ্যাকাউন্টিং চেঞ্জেস এন্ড এরর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং চেঞ্জেস এন্ড এরর অ্যানালাইসিস এর উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1, তার মানে আজকেই আমরা এটা প্রথম ক্লাস নিচ্ছি। তো আজকের ক্লাসে আমরা যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটি বিবিএ অনার্স থার্ড ইয়ারে 2015 সালে একবার এবং 2017 সালেও একই প্রশ্নটি এসেছিল। তো তোমরা যারা 2020 সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি, তাই আমি চেষ্টা করেছি এই ম্যাথটি সহজে একটু সমাধান করে দেওয়ার জন্য। আশা করি তোমরা উপকৃত হতে পারবা। তোমরা যদি আমার ক্লাসটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ক্লাসটি তোমরা শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে, এবং যারা ক্লাসটি সম্পর্কে এখনো জানে না তারা যাতে জেনে তারা উপকৃত হতে পারে, এটা তোমাদের কাছে আমার দাবি রইল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ইজ অ্যাকাউন্টিং বাংলা ফেসবুক পেজও তোমরা লাইক দিবা, এবং ফেসবুক পেজে আমাদের বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়, সেই পোস্টগুলো থেকে আশা করি তোমরা উপকৃত হতে পারবা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা আছে, দ্য ফার্স্ট অডিট অফ দ্য বুকস অফ এফএক্স লিমিটেড ওয়াজ মেড for the year ended 31st December 2014। অর্থাৎ এফএক্স লিমিটেড 2014 সালে প্রথম অডিট করেছে তার কোম্পানিকে। In examining the books, the auditor found that certain items had been overlooked or incorrectly handled in the last 3 years। তো অডিটর কিছু ভুল ধরা পড়েছে, যেগুলোর মধ্যে আমাদের কিছু ব্যয় বা কিছু আয় অতিরঞ্জিত দেখানো হয়েছে এবং কিছু ভুলভাবে লেখা হয়েছে গত 3 বছর ধরে। দিস আইটেম আর এই আইটেমগুলো দেওয়া আছে নিচে, অর্থাৎ অডিটর যে 5টা ভুল ধরেছে সেই 5টা ভুল এখানে দেওয়া আছে। তাহলে এই ভুলগুলো নিয়ে আমাদের কি করতে হবে? এই ভুলগুলো নিয়ে আমাদের করতে হবে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ তৈরি করতে হবে নেসেসারি ইন 2014 সালে টু কারেক্ট দিস বুকস, এই বইটা কারেক্ট করার জন্য। অ্যাজিউমিং দ্যাট দ্য বুকস হ্যাভ নট বিন ক্লোজড, ধরে নাও যে এই বইটা এখনো ক্লোজ হয়নি। তারপর বলা আছে ডিসরিগার্ড ইফেক্ট অন কারেকশন অন ইনকাম ট্যাক্স, এখানে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা উপেক্ষা করতে বলা হয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের ব্যাপারটা আমরা চিন্তা না করলেও চলবে, জাস্ট আমরা ভুলগুলো কারেকশন করে দিলেই হয়ে যাবে। তার মানে এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো আসলে মূলত এই চ্যাপ্টারটা কি নিয়ে। এই চ্যাপ্টারটা মূলত যে অ্যাকাউন্টিং এর করতে গেলে আমাদের বিভিন্ন নীতিমালায় এবং বিভিন্ন ক্যালকুলেশনে বিভিন্ন হিসাব নিকাশে অনেক ধরনের ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো আমরা কিভাবে কারেকশন করব এবং ভুলগুলো নিয়ে কিভাবে এন্ট্রি করব আমরা, সেগুলোই মূলত এই চ্যাপ্টারে শেখানো হবে। তো আজকে আমরা দেখাবো এই 5টা ভুলের কিভাবে সংশোধন করা যাবে, সেটা আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই শুরু করি আমাদের প্রথম কোয়েশ্চেনটা নিয়ে। অর্থাৎ প্রথম কোয়েশ্চেনে আমাদের যে ভুলটা দেওয়া আছে সেই ভুলটা কিভাবে কারেকশন করবো আমরা সেটা দেখে আসি। এখানে বলা হয়েছে, at the beginning of 2012 সালের শুরুতে দ্য কোম্পানি পারচেস এ মেশিন ফর টাকা 5,10,000, একটা কোম্পানি 5,10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে, সেল বেস ভ্যালু 51,000, অর্থাৎ 51 লক্ষ টাকা। দ্যাট হ্যাড এ ইউজফুল লাইফ অফ 5 years, যেখানে আমাদের ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। দ্য বুক কিপার ইউজড স্ট্রেট লাইন মেথড বাট failed to deduct the sale base value, computing the depreciation based for 3 years। অর্থাৎ 2012 সালের শুরুতে এই কোম্পানি একটি মেশিন কিনেছে 5,10,000 টাকা দিয়ে, যার সেল বেস ভ্যালু হচ্ছে 51,000 টাকা, কিন্তু ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। কিন্তু বুক কিপার যিনি হিসাবরক্ষক স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন ধরছে, কিন্তু সেল বেস ভ্যালুটা বাদ দিতে ভুলে গিয়েছে বা সেল বেস ভ্যালুটা বাদ দেওয়া হয়নি গত 3 বছর ধরে। তো এখন কথা হচ্ছে যে এই যে সেল বেস ভ্যালু বাদ না দিয়ে হিসাবরক্ষক যে হিসাবটা রেখেছে, তো আসলে তো আমরা জানি যে যখন সেল বেস ভ্যালু ডেপ্রিসিয়েশন বের করতে হয় তখন সেল বেস ভ্যালু বাদ দিতে হয়। তাহলে এখানে ভুলটা হয়েছে কি, সেল বেস ভ্যালু বাদ না দিয়ে হিসাবটা রেখেছে। তাহলে এখন এই ভুলটা আমরা কিভাবে জার্নালাইজ করব, এখন আমরা সেটা দেখব। তো চলো এই ভুলটা জার্নালাইজ করার আগে আমরা একটা ক্যালকুলেশন করে নিই। আমরা এখন একটা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের যে 1 নম্বর ট্রানজাকশনটা সেটা আমরা উপরে রেখেছি, এখান থেকে তোমরা দেখতে পারবে 1 নম্বর ট্রানজাকশনটা। তো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে রং ক্যালকুলেটেড ডেপ্রিসিয়েশনটা বের করি। অর্থাৎ যে হিসাবরক্ষক যে ডেপ্রিসিয়েশনটা ধরেছিল 5,10,000 টাকার উপর সেল বেস ভ্যালু বাদ না দিয়ে, সেই সেল বেস ভ্যালু বাদ না দিয়ে ডেপ্রিসিয়েশন কত করে ধরছে, অর্থাৎ কস্ট মাইনাস লাইফ, অর্থাৎ সেল বেস ভ্যালু বাদ দেওয়া হয়নি, তাহলে প্রতি বছর 1,02,000 টাকা করে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করেছে। এটা আসলে ভুল ছিল। তো কারেক্টেড ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন কত হবে? তো কারেক্টেড ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন যদি বের করতে যাই তাহলে কস্ট থেকে অবশ্যই সেল বেস ভ্যালু বাদ দিয়ে তারপর আমরা লাইফ দিয়ে ভাগ দিব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কস্ট ছিল
5,10,000 টাকা, আর সেলভেজ ভ্যালু ছিল 51,000 টাকা। তো এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে চলে আসে 91,800 টাকা। তার মানে এখানে প্রতি বছর ডেপ্রিসিয়েশন হওয়ার দরকার ছিল 91,800 টাকা, কিন্তু প্রতি বছর ডেপ্রিসিয়েশন দেখানো হয়েছে 1,02,000 টাকা। তার মানে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন ওভারভ্যালুড করা হয়েছে 10,200 টাকা করে। অর্থাৎ হিসাব রক্ষক যে ভুলটা সেলভেজ ভ্যালু কাউন্ট না করে যে ভুলটা করেছে, তার কারণে প্রতি বছর 10,200 টাকা করে ডেপ্রিসিয়েশন বেশি কাউন্ট করা হয়েছে। তাহলে এখন আমাদের যদি জাবেদা দিতে হয় বা এটাকে কারেকশন করতে হয়, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটাকে কমায় দিতে হবে। অর্থাৎ প্রতি বছর 10,200 টাকা করে 3 বছর আমাদের যে ডেপ্রিসিয়েশন বেশি দেখাইছি সেই ডেপ্রিসিয়েশনটাকে আমরা কমাই দিব। চলো কিভাবে আমরা 3 বছরের ডেপ্রিসিয়েশন একসাথে কমাই দিব সেটা জাবেদাটা দেখে আসি। আমরা একটা জার্নালের গড় কাটলাম। এখন আমরা দেখব জার্নাল, এই ট্রানজাকশনটা জার্নালটা কি হবে। ট্রানজাকশনের জার্নাল হবে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি ডেবিট 30,600 টাকা। এখানে ডেপ্রিসিয়েশনটা ভালো করে দেখো, যেহেতু আমরা প্রতি বছর 10,200 টাকা করে ডেপ্রিসিয়েশন বেশি দেখাইছি এবং 3 বছর হয়েছে, তাই একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 10,200 গুণ 3, অর্থাৎ 3 বছরে আমরা টোটাল 30,600 টাকা ডেপ্রিসিয়েশন বেশি দেখাইছি। এবার যেহেতু 12 সাল থেকে কিনেছি আমরা, 12, 13, 14 হচ্ছে রানিং বছর, রানিং ইয়ার, আর 13 এবং 12 সাল হচ্ছে প্রিভিয়াস ইয়ার। যদি প্রিভিয়াস ইয়ারের কোনো লেনদেনকে আমরা কারেকশন করতে হয়, তখন সেটা কোনো এক্সপেন্স বা রেভিনিউতে লেখা যাবে না, সেটা লিখতে হবে আমাদের রিটেন আর্নিংস। তো যেহেতু আমরা ডেপ্রিসিয়েশন কমাচ্ছি, তাই চলতি বছরের ডেপ্রিসিয়েশনটা কমানোর জন্য আমরা চলতি বছরটাকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়ে ক্রেডিট করব। আর প্রিভিয়াস ইয়ারের যে 2 বছরের ডেপ্রিসিয়েশন 12 সাল এবং 13 সাল, সেগুলোকে আমরা ক্রেডিট করব রিটেন আর্নিংস নামে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোনো ইনকাম এবং এক্সপেন্স লেখা যাবে না, তার বদলে আমাদের লিখতে হবে রিটেন আর্নিংস। এবং কারেন্ট চলতি বছরের বুকস যদি ক্লোজ না হয়, তাহলে আমরা অবশ্যই এটাকে এই বছরের এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর বুকস ক্লোজ হয়ে গেলে এটা রিটেন আর্নিংসেই চলে যাবে। তো যেহেতু 2014 সালের বুকস ক্লোজ হয়নি, এটা আমাদের বলা ছিল কোয়েশ্চেনে, তাই 2014 সালে যে ডেপ্রিসিয়েশনে ভুল করেছি আমরা, সেটাকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়ে ক্রেডিট করে দিলাম। আর বিগত সালের যে দুইটা ভুল ছিল 12 সাল এবং 13 সাল, সেই 2 বছরের টাকাটাকে রিটার্ন আর্নিংস দিয়ে ক্রেডিট করে দিলাম। তাহলে আমাদের কারেক্ট মানে রেকটিফাইড জার্নালটা হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা দেখবো 2 নম্বর ট্রানজাকশন। At the end of 2013 সালে দ্য কোম্পানি ফেল টু অ্যাক্রুজ স্যালারিজ টাকা 45,000। অর্থাৎ এই কোম্পানি একটা বকেয়া স্যালারিজ লিপিবদ্ধ করতে বাদ পড়ে গেছে 45,000 টাকা, যেটা 2013 সালের একটা বকেয়া স্যালারি 45,000 টাকা বাদ পড়ে গেছে লিপিবদ্ধ করার থেকে। তো এখন আমাদের 2013 সালে যেহেতু বকেয়া স্যালারি বাদ পড়ছে, তো এটা তো এই বছর আমরা অ্যাডজাস্ট করতে পারি না, এটা যেহেতু বিগত বছরের একটা স্যালারিজ। এটা আমরা কিভাবে কালেকশন করবো একটু দেখো। এটার জন্য আমাদের জাবেদা দিতে হবে রিটেন আর্নিংস ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট। কারণ আমরা জানি যে স্যালারিজ যদি বকেয়া থাকে, সেটার জন্য জাবেদা হয় স্যালারিজ এক্সপেন্স টু স্যালারিজ পেয়েবল। যেহেতু স্যালারিজটা এই বছরের না, বিগত বছরের, তো বিগত বছরের কোনো এক্সপেন্স এবং রেভিনিউ লেখা যাবে না, তার বদলে লিখতে হবে কি রিটেন আর্নিংস। তাই আমরা এখানে স্যালারিজ এক্সপেন্সের বদলে রিটেন আর্নিংস ডেবিট করবো আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট করবো। আশা করি তোমরা এই লেনদেনটাও বুঝতে পারছো। এবার আমরা দেখব 3 নম্বর ওয়ার্কিংস। 3 নম্বর ট্রানজাকশনে বলা আছে দ্য কোম্পানি পারচেস এ কপিরাইট ফ্রম অ্যানাদার কোম্পানি আর্লি ইন 2012। 2012 সালের শুরুতেই কিনেছিল 45,000 টাকা দিয়ে একটি কপিরাইট অন্য একটা কোম্পানি থেকে। এফএক্স লিমিটেড হ্যাড দ্য নট অ্যামোর্টাইজ দ্য কপিরাইট বিকজ ইটস ভ্যালু হ্যাড নট ডিমিনিশড। যেহেতু এটা ভ্যালুটা ডিমিনিশড হয়নি, তাই এফএক্স লিমিটেড কপিরাইটটাকে অবচয় করেনি। দ্য কপিরাইট হ্যাজ এ ইউজফুল লাইফ 20 ইয়ার্স ফ্রম পারচেস। এই কপিরাইটটা ক্রয়ের দিন থেকে 20 বছর মেয়াদ থাকবে। তো যেহেতু কপিরাইটটার অবলোপন করা হয়নি এখনো, তাই আমরা অবশ্যই এটার অবলোপন ধরতে হবে। যেহেতু এই কপিরাইটটা কিনেছি আমরা 12 সালে, তার মানে 12 সাল, 13 সাল, 14 সাল, 3 বছরের অবলোপন একসাথে ক্যালকুলেট করতে হবে। চলো আমরা আগে আমাদের কপিরাইটের অবলোপনটাকে ক্যালকুলেট করে নিই। তো আমরা এখানে অ্যামোর্টাইজেশন অফ কপিরাইট বের করলাম, যে কস্ট ডিভাইড বাই লাইফ। 45,000 টাকা মূল্য ছিল কপিরাইটের, সেখানে আমাদের লাইফ ছিল 20 বছর। তো প্রতি বছর অবলোপন হয় 2,250 টাকা। এই 2,250 টাকার মধ্যে একটা হচ্ছে চলতি বছরের, আর বাকি দুইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের। তো এখন আমরা দেখব যে কিভাবে এই চলতি বছর এবং প্রিভিয়াস ইয়ারের কপিরাইটের অ্যামোর্টাইজেশনটা লিপিবদ্ধ করব।
এখন দেখো যে আমরা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স দেখাইছি যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, রিটেন আর্নিংস ডেবিট আর কপিরাইট ক্রেডিট। যেহেতু এখানে জাবেদাটা হতো অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, কপিরাইট ক্রেডিট, কিন্তু এখানে যেহেতু অ্যামোর্টাইজেশন এক্সপেন্সটা 3 বছরের মধ্যে একটা হচ্ছে চলতি বছর আর 2 বছরের হচ্ছে বিগত বছরের। তো আমরা চলতি বছরেরটা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স 2250 টাকা দেখালাম, আর রিটেন আর্নিংসে আমরা কি করবো 2 বছরেরটা দেখাবো। তো আমরা রিটার্ন আর্নিংসে যে প্রিভিয়াস ইয়ারটা আছে, প্রিভিয়াস ইয়ারের অ্যামোর্টাইজেশনটা রিটার্ন আর্নিংসে ডেবিট করলাম আর দুটো যোগ করে একসাথে কপিরাইটকে ক্রেডিট করে দিলাম। তো এটাও তাহলে তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখি 4 নাম্বার। ইন 2014 সালে দ্য কোম্পানি রোডস অফ 2014 সালে 87,000 টাকার ইনভেন্টরি রোডস অফ 87,000 অফ ইনভেন্টরি কনসিডার টু বি অবসোলেট। 2014 সালে কোম্পানি 87,000 টাকার ইনভেন্টরিকে বাতিল ঘোষণা করেছে এবং বাতিল ঘোষণা করার পর দিস লস ওয়াজ চার্জ ডিরেক্টলি টু রিটার্ন আর্নিংস। এই ইনভেন্টরির যে লসটা হয়েছে সেটাকে রিটার্ন আর্নিংসে চার্জ করছে। তো যেহেতু এটা 14 সালের ট্রানজাকশন, 14 সালটা মানে চলতি সালের কোনো আয় ব্যয়গুলো আমরা রিটার্ন আর্নিংসে রেকর্ড করে থাকি না। আমরা এই চলতি বছরের যে লসগুলো বা লাভগুলো সেগুলো আমরা চলতি বছরের ইনকামের বিপক্ষে রেকর্ড করে থাকি। তাই যেহেতু এটা রিটার্ন আর্নিংসে ডিরেক্টলি চার্জ করা হয়েছে, তাই এটা রিটার্ন আর্নিংসকে কমাই দিছে। এখন আমরা রিটার্ন আর্নিংসকে বাড়াই দিতে হবে। তো চলো দেখি আমরা এটার জন্য আমরা কি জার্নালটা দিব। এটার জন্য আমাদের জাবেদা দিতে হবে লস অন রিটার্ন ডাউন ইনভেন্টরি ডেবিট, রিটার্ন আর্নিংস ক্রেডিট। যেহেতু এখানে আমরা রিটার্ন আর্নিংসকে কমাই দিয়েছি, তাই এখন রিটার্ন আর্নিংসকে আমরা বাড়ানোর জন্য ক্রেডিট করে দিব। আর লস অন রিটার্ন ডাউন ইনভেন্টরি ডেবিট, এই লসটাকে আমরা সরাসরি লস নামেই লিখবো, যেহেতু এটা কারেন্ট ইয়ারের অর্থাৎ 14 সালের। এখন আমরা দেখবো 5 নম্বর ট্রানজাকশন। 5 নম্বর ট্রানজাকশন বলা হয়েছে ইন্স্যুরেন্স ফর এ মান্থ পিরিয়ড পারচেস অন November 1, 2014। নভেম্বরের 1 তারিখে 2014 সালে আমরা একটা ইন্স্যুরেন্স ক্রয় করেছি 12 মাসের জন্য। was charged to insurance in the amount of 3,000। এই ইন্স্যুরেন্স এক্সপেন্সের মধ্যে এই অ্যামাউন্টটা 3,000 অ্যামাউন্টটা চার্জ করা হয়েছে বিকজ দ্য অ্যামাউন্ট অফ দ্য চেক ইন অ্যাবাউট দ্য সেম এভরি ইয়ার। অর্থাৎ প্রত্যেক বছর আমরা এরকম 3,000 টাকা করে ইন্স্যুরেন্স দিয়ে থাকি 12 মাসের জন্য, যেটা নভেম্বরের 1 তারিখে। তো এখন আমাদের এখানে ভুলটা কি হয়েছে, যেহেতু আমরা নভেম্বরের 1 তারিখে দিয়েছি, 2 মাস চলে গেছে, 2 মাস খরচ হয়ে গেছে এবং বাকি 10 মাস এখনো কিন্তু অগ্রিম রয়ে গেছে, কিন্তু আমরা এটাকে চার্জ করেছি কোথায়, ইন্স্যুরেন্স এক্সপেন্সে। তো এটা তো আমাদের জন্য উচিত হয়নি, কারণ 12 মাসের ইন্স্যুরেন্সের মধ্যে 2 মাস এক্সপায়ার হয়েছে, সেই 2 মাস বাদ দিয়ে আমরা 12 মাসই লিখে ফেলছি এক্সপেন্সের মধ্যে। তাই এখন এই 10 মাসের ইন্স্যুরেন্সটাকে আমরা প্রিপেড করে দিব। এই ট্রানজাকশনের জন্য আমরা জাস্ট 10 মাসের ইন্স্যুরেন্সকে প্রিপেড করে দিব, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। 30,000কে আমরা 3,000কে 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ দিলেই প্রিপেড ইন্স্যুরেন্সের জার্নাল হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপের যদি ম্যাথ আসে, তোমরা শুধুমাত্র যে ভুলটা হয়েছে সেই ভুলটা কারেকশন করে দিলে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোনো যদি খরচ এবং আয়কে রেকর্ড করতে হয় তাহলে সেটা অবশ্যই রিটার্ন আর্নিংস নামে লিখতে হবে, কোনো এক্সপেন্সের নাম লেখা যাবে না, কোনো রেভিনিউর নাম লেখা যাবে না। আর যদি চলতি বছরের হয় তাহলে সেটা যার নামেই লিখতে পারবা। এবং এর মধ্যে একটা জিনিস দেখতে হবে যে চলতি বছরের বইটা ক্লোজ হয়েছে কিনা। যদি ক্লোজ হয়ে যায় তাহলে রিটার্ন আর্নিংস নামে লিখতে হবে, আর যদি ক্লোজ না হয় তাহলে আমাদের লিখতে হবে ওই খরচের বা ওই আয়ের নামগুলো দ্বারা। এই কনসেপ্টটা মনে রাখলে তোমরা এই ম্যাথগুলো খুব সহজে পারবা। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।